Hello everyone, Assalamu alaikum. Welcome to my second lecture of basic telephony. আজকে আমরা বেসিক টেলিফোনির সেকেন্ড পার্টটুকু কভার করব। আমি তাসনুভা আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইটিই ডিপার্টমেন্ট, TIU। আমরা জানি যে সুইচিং সিস্টেম রাউটিং করে থাকে। এই সুইচিং সিস্টেমের একদিকে থাকে ইনপুট আর একদিকে থাকে আউটপুট। দ্যাট মিন্স ইনপুট সাইডে থাকে কিছু টেলিফোন সেট, যেটা তোমরা আগেই জেনেছ যে একটি টুইস্টেড পেয়ার ক্যাবেলের মাধ্যমে এক্সচেঞ্জের সাথে কানেক্ট থাকে, সেটা হচ্ছে একদিকের ইনপুট। আর যদি আমরা চিন্তা করি আরেক দিকে আছে সুইচিং সিস্টেমের আরও কতগুলো কানেক্টিভিটি, তাহলে সেটাকে আমরা চিন্তা করব আউটপুট। সুতরাং এই সুইচিং সিস্টেমের ইনপুটগুলোকে কিন্তু ইনপুট বলে না, এই ইনপুটগুলোকে বলা হয় ইনলেটস। আবারও আমি বলছি, এই ইনপুটগুলোকে বলা হয় ইনলেটস এবং আউটপুটগুলোকে বলা হয় আউটলেটস। দ্যাট মিন্স সুইচিং সিস্টেমের আমাদের দুটি কম্পোনেন্ট হলো, একটি ইনলেটস আর একটি হচ্ছে আউটলেটস। আগেই আমরা জেনেছি যে সুইচিং সিস্টেমের মেইন কাজ হচ্ছে কলটাকে তার ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেওয়া। দ্যাট মিন্স কলটাকে রাউটিং করা। সো ডেফিনেটলি যেহেতু এটি একটি সুইচিং সিস্টেম, সো সুইচিং ম্যাট্রিক্স থাকাই লাগবে। সো থার্ড অ্যান্ড মেজর কম্পোনেন্ট of switching system is the switching matrix. এবার আমরা এই সুইচিং সিস্টেমটা একটি ফিগারের মাধ্যমে দেখব। আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটাতে বেসিক্যালি দুটি জিনিস আছে। একটিকে আমরা বলছি TS আর একটিকে আমরা বলছি LS। TS means ট্রাঙ্ক সুইচিং সেন্টার এবং LS means লোকাল সুইচিং সেন্টার। বেসিক্যালি যে কোনো সুইচিং সিস্টেমের দুটি কম্পোনেন্ট থাকে, একটিকে আমরা বলবো LS আর একটাকে বলবো TS। এই দুটি কম্পোনেন্ট মিলেই আমাদের একটি এক্সচেঞ্জ কাজ করে। উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি সুইচিং সেন্টারে অনেকগুলা সাবস্ক্রাইবার কানেক্ট থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে তার পার্টিকুলার যে কোনো একটি LS এর সাথে কানেক্টিভিটি করা হয়। এখন যদি সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটি এক্সচেঞ্জের LS এর সংখ্যাও বাড়তে থাকবে। যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি LS। বেসিক্যালি LS কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের এন্ড পয়েন্টের কানেকশনগুলোকে ক্যারি করে। দ্যাটস ওয়াই যত সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি LSও বাড়তে থাকবে। আমরা যদি একটু ফিগারটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো TS1। একদম নিচের দিকে আমাদের আছে TS1, যেটি একটি এক্সচেঞ্জ। এই TS1 এর আন্ডারে অনেকগুলো LS আছে। কয়টি LS আছে আমরা দেখতে পাচ্ছি? একটা গ্রিন সার্কেলে আছে, একটা পিঙ্ক সার্কেলে আছে, আরও দুইটা উপরের দিকে আছে। দ্যাট মিন্স আমরা মনে করি এই TS1 এর জন্য 4টি LS আছে। সো এই 4টি LS এবং TS1 মিলেই কিন্তু একটি এক্সচেঞ্জ। সেমভাবে উপরেও আমরা দেখিয়েছি TS2 এবং তার আন্ডারে 4টি LS আছে। এই 4টি LS এবং TS2 মিলেই কিন্তু আরেকটি এক্সচেঞ্জ। এখন আমাদের বুঝতে হবে
কত রকমের কল একটা এক্সচেঞ্জে জেনারেট হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি TS1 এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো প্রথম যে এলএসটি যেটাতে গ্রিন সার্কেল দেওয়া আছে সেখানে এক্সাম্পল হিসেবে 10 জন সাবস্ক্রাইবার রাখা হয়েছে 1 to 10। সেম ভাবে TS1 এর আরেকটি এলএসএ আরো 10 জন সাবস্ক্রাইবার আছে যাদেরকে নাম্বারিং করা হয়েছে 11 থেকে 20। এখন আমরা একটি এলএস এর দিকে তাকাই। আমরা একটু গ্রিন সার্কেলটার দিকে মনোযোগী হই। আমরা গ্রিন সার্কেলে দেখতে পাচ্ছি 1 নাম্বার সাবস্ক্রাইবার এবং 2 নাম্বার সাবস্ক্রাইবার আছে। এই 1 নাম্বার এবং 2 নাম্বার সাবস্ক্রাইবার যদি কানেক্ট হতে চায়, দ্যাট মিন্স তাদের মধ্যে কথা বলতে চায়, তাহলে যে প্রসেসটি হবে সেটি আমি এখন বলছি। সাপোজ 1 কলটা শুরু করলো, 2 কলটা রিসিভ করবে। সেক্ষেত্রে 1 প্রথমে 2 এর নাম্বারটা ডায়াল করলো, সেই নাম্বারটা তার করেসপন্ডিং এলএস, দ্যাট মিন্স গ্রিন সার্কেলের মধ্যে যে এলএসটা আছে সেটা রিসিভ করলো। রিসিভ করার পরে এলএস প্রথমে যেটা চেক করে যে নাম্বারটি তার নিজস্ব সাবস্ক্রাইবারের মধ্যে কিনা, দ্যাট মিন্স নাম্বারটি তার গ্রিন সার্কেলের মধ্যে কিনা। যদি নাম্বারটি গ্রিন সার্কেলের মধ্যে হয়ে থাকে তাহলে নিজস্ব সাবস্ক্রাইবারের জন্য এলএস নিজেই এই সুইচিংটা করতে পারবে। সেক্ষেত্রে কলটি টিএস কে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, যদি কলটি 1 থেকে 10 জনের মধ্যেই হয়ে থাকে সেক্ষেত্রে তার লোকাল এলএস, দ্যাট মিন্স গ্রিন সার্কেলের মধ্যে যে এলএসটি আছে সেই এলএসটি কলটি সুইচিং করতে পারবে। সেক্ষেত্রে কলটি ফার্দার প্রসেস করার প্রয়োজন হবে না। তাহলে কি দাঁড়ালো, 1 2 কে কল করতে চায়, সেই নাম্বারটা ডায়াল করলো, গ্রিন সার্কেলের এলএসটা সেটা রিসিভ করলো এবং দেখলো তার আন্ডারে সাবস্ক্রাইবার এটি যেটি 2, সে কলটিকে সুইচিং করে জাস্ট 2 তে পাঠিয়ে দিল। এই নিজেদের মধ্যে যে কল সেট আপ হচ্ছে এবং তার পার্টিকুলার এলএসই সেটাকে সুইচিং করতে পারছে, এই কলগুলোকে আমরা বলি লোকাল কল। দ্যাট মিন্স কোনো কল যখন পার্টিকুলার এলএস এর মধ্যেই কানেক্টিভিটি পায় তখন সেই কলগুলো হবে লোকাল কল। তাহলে আমরা প্রথম টাইপের কলটি পেয়ে গেলাম যেটা হচ্ছে লোকাল কল। এবার আমরা একটু আগাই। দ্যাট মিন্স এটাও আরেক টাইপেরই লোকাল কল, বাট একটু ডিফারেন্ট, তাই ওটাকে আমরা লোকাল কল বলবো না। সেটি কি? সেটি হচ্ছে এখন আমার এক্সচেঞ্জ সেম, দ্যাট মিন্স TS1। TS1 এর মধ্যে 2টি এলএস কমিউনিকেট করতে চায়। দ্যাট মিন্স আমরা যদি ধরি TS1 এর আন্ডারে আছে গ্রিন সার্কেলের এলএস এবং পিঙ্ক সার্কেলের এলএস, সেক্ষেত্রে গ্রিন সার্কেলের কোনো একটা সাবস্ক্রাইবার পিঙ্ক সার্কেলের আরেকটি সাবস্ক্রাইবারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। সেক্ষেত্রে কলটি কিরকম হলো? কলটি হলো সেম এক্সচেঞ্জের আন্ডারে কিন্তু ডিফারেন্ট এলএস। সেক্ষেত্রে কি হবে? আমরা যদি ধরি যে এবার 120 সাথে কথা বলতে চায়, 120 সাথে কথা বলতে চায়, দ্যাট মিন্স গ্রিন সিগন্যালের 1 পিঙ্ক সিগন্যালের 20 সাথে কথা বলতে যাবে। প্রথম চেক কলটি সেম এক্সচেঞ্জের কিনা। জি, কলটি সেম এক্সচেঞ্জের। এবার যে কাজটা হবে, 1 নাম্বারটা ডায়াল করবে, তার পার্টিকুলার গ্রিন সার্কেলের এলএস সেটা রিসিভ করবে, চেক করবে লোকাল কল কিনা, দ্যাট মিন্স 1 থেকে 10 এর মধ্যে কোনো সাবস্ক্রাইবারের কল কিনা।
যদি না থাকে তাহলে তার পার্টিকুলার এলএস কিন্তু কলটিকে সুইচিং করতে পারবে না। সেক্ষেত্রে কলটিকে তার পার্টিকুলার TS1 এ দিয়ে দিতে হবে। সো কলটি এখন কিন্তু TS1 এ অবস্থান করছে। এখন TS1 ভালো করেই জানে কলটি গ্রিন সার্কেলের না, তাহলে কলটি কার হতে পারে? পিঙ্ক সার্কেলের হতে পারে, অথবা তার অপর যে দুটি এলএস আছে তার হতে পারে, অথবা কলটি বাইরের কোনো এক্সচেঞ্জের হতে পারে। এখন প্রথম কাজ TS1 এর খুঁজে বের করা যে কলটি তার নিজস্ব কোনো এক্সচেঞ্জের এলএস এর কিনা। যখন কলটি নাম্বারটি চেক করলো TS1, তখন দেখতে পেল এটি নিজস্ব এলএস এর কল, দ্যাট মিন্স পিঙ্ক সার্কেলের এলএস এর কল। সো ফার্স্ট TS1 যে কাজটা করবে তার পার্টিকুলার এক্সচেঞ্জের এলএসটাকে খুঁজে বের করবে। সো যখন পিঙ্ক সার্কেলটা খুঁজে বের করলো তখন কলটা TS1 পিঙ্ক সার্কেলের এলএস কে দিয়ে দিল। এখন এলএস এর কাজ হচ্ছে তার পার্টিকুলার সাবস্ক্রাইবারকে খুঁজে বের করা। সো নাম্বারটা দেখে তখন তার পার্টিকুলার এলএস কি করলো? 20 নাম্বার সাবস্ক্রাইবারকে খুঁজে বের করলো। স্টুডেন্টস, এবার একটু খেয়াল করো কলটা কিভাবে রাউট করলো। ফার্স্টে গ্রিন সার্কেলের 1 গেল তার পার্টিকুলার এলএস এ, তারপর সেটা TS1 কে দিয়ে দিল, তারপর সেটা পিঙ্ক সার্কেলের এলএস এ আসলো এবং সর্বোপরি সেটা 20 নাম্বার সাবস্ক্রাইবারের সাথে কানেক্টিভিটি পেল। এই কলগুলোকে আমরা বলবো ইনলেটস আউটলেটস কল। আবারও বলছি, ইনলেটস আউটলেটস কল। যদি একই এলএস এর মধ্যে হয়ে থাকে তাহলে সেটা লোকাল কল, কিন্তু একই এক্সচেঞ্জের যদি দুটি ডিফারেন্ট এলএস এর মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক্সচেঞ্জ এর আন্ডারে এটি ইনলেটস আউটলেটস কল। সেক্ষেত্রে যেই এলএস কলটি জেনারেট করবে সেটি হবে ইনলেটস এবং যে এলএস কলটি রিসিভ করবে সেটি হবে আউটলেটস। আমাদের এখানে কলটি জেনারেট করেছে 1, সো এখানে ইনলেটস হবে গ্রিন সার্কেলের এলএস এবং আউটলেটস হবে পিঙ্ক সার্কেলের এলএস। কিন্তু কলটি যদি রিভার্স ভাবে যেত, দ্যাট মিন্স 20 যদি কলটাকে জেনারেট করত, 1 রিসিভ করত, সেক্ষেত্রে 20টা হয়ে যেত ইনলেটস, 1টা হয়ে যেত আউটলেটস। আশা করি তোমাদের মনে থাকবে। আমাদের সাধারণত নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে 2 টাইপসের কল থাকে, একটা হচ্ছে লোকাল কল, আরেকটা হচ্ছে ইনলেটস আউটলেটস কল। এবার আমরা একটু এক্সচেঞ্জ থেকে বাইরে যেতে চাই, আমরা আরেকটা এক্সচেঞ্জের সাথে কানেক্টিভিটি চাই। তার মানে আমরা TS1 এবং TS2 কে এখন কানেক্ট করতে চাই। আমরা আগে জেনেছি যে এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ যে কানেক্টিভিটি এটাকে বলে ট্রাঙ্ক লাইন, দ্যাট মিন্স ট্রাঙ্ক লাইনের মাধ্যমেই এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ কানেক্টিভিটিটা হয়। এবার একটা এক্সাম্পল আমরা দেখি। 21 এর সাথে কথা বলতে চায়, 21 এর সাথে কথা বলতে চায়। কোন 1? TS2 এর 1 এর সাথে কথা বলতে চায়, দ্যাট মিন্স TS1 এর 20 TS2 এর 1 এর সাথে কথা বলতে চায়। সেক্ষেত্রে কলটা কিভাবে রাউট হবে? সো 20 ফার্স্ট তার কলটা যদি জেনারেট করে থাকে এলএস কে দিবে, যেটা পিঙ্ক সার্কেলে আছে সেই এলএস দেখবে কলটা সুইচিং করতে পারবে না, সো তার করেসপন্ডিং TS1 কে দিয়ে দিবে। সো TS1টা চেক করবে তার নিজস্ব এলএস এর মধ্যে কলটি কিনা, যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে কলটি এক্সটার্নাল কল। সেক্ষেত্রে TS1 এর প্রথম কাজ হবে কোন এক্সচেঞ্জের কলটা। এখানে বলে রাখা বাহুল্য যে যখন একটা নাম্বার ডায়াল করি আমরা ল্যান্ড ফোনে, তখন এটার মধ্যে কিন্তু বেসিক্যালি অনেকগুলো পার্ট থাকে নাম্বারের মধ্যে। প্রথম পার্ট যেটা থাকে এক্সচেঞ্জ নাম্বার, তারপর থাকে তার পার্টিকুলার এলএসএন নাম্বার এবং লাস্টে থাকে কিন্তু তার সাবস্ক্রাইবার নাম্বার। সো TS1 যখন কলটাকে নিবে অথবা নাম্বারটাকে রিসিভ করবে তখন দেখতে পাবে যে
তার একটা এক্সচেঞ্জ নাম্বার আছে, তখন সেই এক্সচেঞ্জটাকে খুঁজে বের করা TS1 এর কাজ। সো TS1 এক্সচেঞ্জটাকে খুঁজে বের করবে, দেখবে যে এক্সচেঞ্জটা হচ্ছে TS2। তাহলে এখন কি করতে হবে? TS1 আর TS2 কে ট্রাঙ্কের মাধ্যমে কলটাকে পাস করিয়ে দিতে হবে। সো যেই ট্রাঙ্কের মাধ্যমে TS1 এবং TS2 কানেক্টেড, TS1 কলটাকে সেই ট্রাঙ্কে দিয়ে দিবে। সো কলটা TS2 তে চলে আসলো। TS2 তে আসার পর এখন TS2 ফার্স্ট চেক করবে কলটা তার নিজস্ব এক্সচেঞ্জের কল নাকি কলটা অন্য কোনো এক্সচেঞ্জের কল। যদি অন্য কোনো এক্সচেঞ্জের কল হয়ে থাকে, যেটা আমরা গতদিন দেখেছিলাম যে অন্য এক্সচেঞ্জের কল হলে কলটাকে জাস্ট রিসিভ করে এবং কলটাকে জাস্ট অন্য এক্সচেঞ্জের ট্রাঙ্কে ছেড়ে দেয়। কিন্তু এক্ষেত্রে আমাদের কলটা TS2 এরই কল। সেক্ষেত্রে TS2 যখন চেক করবে কলটা নিজস্ব এক্সচেঞ্জের কল, তখন TS2 তার পার্টিকুলার LS কে খুঁজে বের করবে। সো খুঁজে বের করার পর TS2 তার কলটাকে পার্টিকুলার এক্সচেঞ্জের LS এ দিয়ে দিবে। সেই LS এর দায়িত্ব হচ্ছে এখন তার পার্টিকুলার সাবস্ক্রাইবারকে খুঁজে বের করা, যেটা হচ্ছে গ্রিন সার্কেলের মধ্যে 1 দেওয়া আছে। স্টুডেন্টস, এবার একটু খেয়াল করো কলটা কিভাবে রাউট করেছে। 20 to particular LS, then TS1, then TS2, then particular LS, then 1. সো এই কলগুলোকে আমরা বলবো ট্রাঙ্ক কল। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের কল, একটি লোকাল কল, আরেকটি ইনলেট আউটলেটস কল, এবং দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ট্রাঙ্ক কল। বেসিক্যালি TS1 এর কাজ হচ্ছে ট্রাঙ্ক কলগুলোকে হ্যান্ডেল করা, কিন্তু LS যখন ডিসিশন নিতে পারে না তখনই সেই নিজস্ব এক্সচেঞ্জের কলগুলোকে TS কিন্তু সুইচিং করে থাকে। সো সামারিতে আমরা বলতে পারি এই স্লাইডের যে আমাদের এক্সচেঞ্জের দুটি সুইচিং সিস্টেম, একটিকে আমরা বলবো LS, আরেকটিকে বলবো আমরা TS। এবার আমরা দেখতে পাচ্ছি সেই ইনলেটস আউটলেটস যেটা আমি আগে বর্ণনা করেছি। কোনো একটা সুইচিং নেটওয়ার্কে যদি এক পাশে একটা LS থাকে এবং অপর পাশে যদি আরেকটি LS থাকে, সো যেই LS থেকে কলটা জেনারেট হয় সেই LS কে বলবে ইনলেটস, যেই LS কলটা রিসিভ করবে তাকে বলবে আউটলেটস। এখানে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট যে দেখানো হয়েছে n = m, তার মানে হচ্ছে n এ যতগুলা কানেক্টিভিটি আছে সেম ভাবে m এও ততগুলা কানেক্টিভিটি আছে। আমরা যদি ধরি n 100 জনকে কানেক্ট করছে, তাহলে m ও কিন্তু 100 জনকেই কানেক্ট করবে। সো এটা হচ্ছে n = m নেটওয়ার্কের জন্য, যে ক্ষেত্রে ইনলেটস আউটলেটস সমান এবং কলটি হবে ইনলেটস অ্যান্ড আউটলেটস কল। সো কলগুলোকে মোটামুটি আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি কলকে আমরা বলছি লোকাল কল, যেটা এক্সচেঞ্জ নিজেই হ্যান্ডেল করে। আরেকটি কলকে বলছি আমরা আউটগোয়িং কল, যেটা আমরা বলেছি ট্রাঙ্ক কল। আরেক ধরনের কল আমরা বলতে পারি অন্য একটি এক্সচেঞ্জ থেকে আসতেছে, দ্যাট মিন্স এটাও কিন্তু ট্রাঙ্ক কল। তাহলে ট্রাঙ্ক কলকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ইনকামিং ট্রাঙ্ক, আরেকটি হচ্ছে আউটগোয়িং ট্রাঙ্ক। দ্যাট মিন্স আমি যদি কোনো কল জেনারেট করে এক্সচেঞ্জে দিই এবং অপর এক্সচেঞ্জের সাথে কানেক্টিভিটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই কলটি হবে আউটগোয়িং ট্রাঙ্ক কল। কিন্তু কোনো কল যদি আমাদের এক্সচেঞ্জে আসে অথবা কোনো একটা পার্টিকুলার এক্সচেঞ্জ যদি কোনো একটা কল ট্রাঙ্ক দিয়ে রিসিভ করে, সেক্ষেত্রে সেই কলটাকে বলা হবে ইনকামিং ট্রাঙ্ক। এবং আরেক ধরনের কল আছে, সেটা আমরা জানি যে কোনো কোনো সময় এক্সচেঞ্জের যখন ডিরেক্ট কানেক্টিভিটি না থাকে, দ্যাট মিন্স ডিরেক্ট ট্রাঙ্ক না থাকে, তখন এক্সচেঞ্জ যে কাজটা করে অন্য কোনো এক্সচেঞ্জের মাধ্যমে কলটাকে পাঠায়। সেক্ষেত্রে
কতগুলো এক্সচেঞ্জ মাঝে থাকবে সেটা যেই এক্সচেঞ্জ কল জেনারেট করবে সেটাই শর্টেস্ট পাথ খুঁজে দিবে। সো এই কলগুলাকে বলা হয় ট্রানজিট কল। দ্যাট মিন্স যে এক্সচেঞ্জগুলা কলটিকে জাস্ট পাস করে দেয়, তাদের নিজেদের কল না, সেই কলগুলাকে বলা হবে ট্রানজিট কল। এই 4 ধরনের কলের একটা ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনকামিং ট্রাঙ্ক, যে কলগুলা অন্য ট্রাঙ্ক থেকে আমার এক্সচেঞ্জে আসছে সেটাকে বলবো ইনকামিং ট্রাঙ্ক। আউটগোয়িং ট্রাঙ্ক, যে কলগুলো আমার এক্সচেঞ্জ থেকে বের হয়ে যাচ্ছে ট্রাঙ্কে, সেই কলগুলোকে বলবো আউটগোয়িং ট্রাঙ্ক। সেম ভাবে ইনলেটস এবং আউটলেটস, এখানে একটা ইনলেটস আউটলেটস দেখে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকগুলা এলএস কিন্তু থাকতে পারে, যেটা আমরা পূর্বের ফিগারে দেখেছি। এই ফিগারটাতে আমরা বলতে পারি যে এটাকে বলে ফোল্ডেড সুইচিং নেটওয়ার্ক। ফোল্ডেড সুইচিং নেটওয়ার্কের জন্য আমরা একটু আগে দেখেছিলাম যে m = n, দ্যাট মিন্স ইনলেটসে যতগুলা সাবস্ক্রাইবার থাকবে আউটলেটসে ততগুলা সাবস্ক্রাইবার থাকবে। দ্যাট মিন্স বোথ এন্ডের সাবস্ক্রাইবার সংখ্যা সমান। সেক্ষেত্রে ফোল্ডেড সুইচিং নেটওয়ার্কটা বুঝতে হলে একটা এক্সাম্পল চিন্তা করা লাগবে। আমরা চিন্তা করি যে আমার ইনপুটে 10টি সাবস্ক্রাইবার লাইন আছে, আউটপুটে 10টি সাবস্ক্রাইবার লাইন আছে। তার মানে আমার ইনলেটসে 10টি, আউটলেটসে 10টি, এবং যে কলটা আমরা এখন জেনারেট করব সেটা হচ্ছে ইনলেটসের এই 10 জন আউটলেটসের 10 জনের সাথে কমিউনিকেট করতে চায়। দ্যাট মিন্স সুইচিং নেটওয়ার্কের লেফট হ্যান্ড সাইডে যে সংখ্যক আছে সাবস্ক্রাইবার এবং রাইট হ্যান্ড সাইডে যেই সংখ্যক সাবস্ক্রাইবার আছে সবাই সবার সাথে কথা বলতে চায়। তাহলে কি হবে? সাপোজ আমরা যদি একটা সিম্পল ভাবে চিন্তা করি, ইনলেটসের 1 আউটলেটসের 1 এর সাথে কথা বলতে চাচ্ছে, ইনলেটসের 2 আউটলেটসের 2 এর সাথে কথা বলতে চাচ্ছে। সেক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে আমার মোট কয়টা ব্যান্ডউইথ দিতে হবে সাবস্ক্রাইবারদের। একটু চিন্তা করে দেখো, যেহেতু সুইচিং নেটওয়ার্কটা একটি এবং বাম পাশ এবং ডান পাশে সমান সংখ্যক কানেকশন আছে এবং সবাই কিন্তু এপাশ আর ওপাশ মিলে একটি করে পেয়ার হচ্ছে, সো একটি করে যখন পেয়ার হয়ে যাচ্ছে তাহলে 20 জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার কিন্তু পেয়ার হবে 10টি। এই 10টি পেয়ারের জন্য আমার কিন্তু ব্যান্ডউইথ 10টি অ্যালোকেট করলেই হবে। সো এই টাইপের নেটওয়ার্ককে বলা হয় ফোল্ডেড নেটওয়ার্ক। দ্যাট মিন্স প্রত্যেকটি আউটপুট ফিডব্যাকের মাধ্যমে অথবা ফিডব্যাকের মতো ইনপুটের সাথে কানেক্টেড। সো ফোল্ডেড নেটওয়ার্ক হলে কি হয়, ইনপুট আর আউটপুট সাইডে যতজন সাবস্ক্রাইবার থাকে তার অর্ধেক সংখ্যক আমাদের ব্যান্ডউইথ লাগে, যেটা আমি বলেছি এ পাশে 10 ও পাশে 10, মোট 20 জন সাবস্ক্রাইবার, বাট যখন পেয়ার হয়ে যাচ্ছে আমাদের লাগছে মাত্র 10 জন। এটাই একটি ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা হচ্ছে n/2। সো ফোল্ডেড সুইচিং নেটওয়ার্কের ম্যাক্সিমাম কল কত? n/2। নন ফোল্ডেড নেটওয়ার্কস, যদি আমার ইনলেটস আউটলেটসের মধ্যে কলটা না হয় অথবা লোকাল কল যদি আমার না হয়ে থাকে, তাহলে কলটা কিসের বলতো? ডেফিনেটলি কলটা হচ্ছে ট্রাঙ্ক কল। সো ট্রাঙ্ক কল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনলেটস আর আউটলেটসের মধ্যে কোনো ফোল্ড কানেকশন হতে পারবে না। সেক্ষেত্রে কলটা একটা এক্সচেঞ্জ থেকে ট্রাঙ্ক দিয়ে আরেকটা এক্সচেঞ্জে চলে যাবে। সেক্ষেত্রে প্রথম যে এক্সচেঞ্জ থেকে কলটা বের হচ্ছে সেখানে সাবস্ক্রাইবারকে একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে এবং যেই পার্টে যেই এক্সচেঞ্জে কলটা রিসিভ হচ্ছে সেই পার্টিও কিন্তু সেই এক্সচেঞ্জ সাবস্ক্রাইবারকে আরেকটা ব্যান্ডউইথ অ্যালোকেট করবে। সো যেহেতু ফোল্ডেড হচ্ছে না, এক্ষেত্রে সিনারিওটা কিরকম হবে? দুজন কথা বলছে, দুজনের জন্য দুটি ডিফারেন্ট ব্যান্ডউইথ লাগবে, দুজনকে দুই এক্সচেঞ্জ দুটি ব্যান্ডউইথ দিবে।
কিন্তু আগের সিনারিওটা ছিল দুজন কথা বলছে, যদি সেটা সেম এক্সচেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তাকে একটি ব্যান্ডউইথ দিতে হয়েছে। সো নন ফোল্ডেড নেটওয়ার্কসের ক্ষেত্রে যতজন সাবস্ক্রাইবার ততজনই ব্যান্ডউইথ আমাদের লাগবে। এবার আমরা একটা টোটাল ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই স্লাইডটাতে যা যা কভার করেছি সমস্ত কম্পোনেন্টগুলা রয়েছে। স্টুডেন্টস, এটা তোমাদের হোমওয়ার্ক। দ্যাট মিন্স এটা তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকটা টার্ম দেখবে এবং আমার লেকচারের সাথে মিলাবে। সো টোটাল একটা এক্সচেঞ্জে আবারও আমি বলছি কয়টি জিনিস থাকবে? ট্রাঙ্ক থাকবে, সাবস্ক্রাইবার লাইন থাকবে, যেটা কোথায় থাকবে বলেছি এলএসএ থাকবে, আরও কিছু কন্ট্রোল ফাংশন থাকবে। সো এটি হচ্ছে তোমাদের ছোট্ট একটি হোমওয়ার্ক। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অলসো। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই সেটা তোমরা মুডলের ফোরামে টেক্সট করবে।